অফিসে বসে নিজের কাজ করছি, এমন সময় পিয়ন ডাক দিয়ে বলে, স্যার আপনাকে বড়বাবু ডাকছে। ও স্যার আমাকে ডেকেছে, এখনই যাচ্ছি। স্যার আমাকে ডেকেছেন? আবির, ভেতরে এসো। এটা নাও আবির। স্যারের হাত থেকে খামটা নিয়ে ভেতরের কাগজটা পড়ে অবাক আর আনন্দিত হলাম। আবির, ঠিক দেখেছ, তোমাকে সুপারভাইজার হিসেবে নারায়ণপুরে পাঠানো হচ্ছে। আপনি যে আমাকে সেটার যোগ্য বলে মনে করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। না না, একেবারেই নয়, তুমি এর যোগ্য বলেই তোমাকে সিলেক্টেড করা হয়েছে। এরপর আরো বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। স্যার আমাকে নারায়ণপুরের ঠিকানা এবং কাজ ভালো করে বুঝিয়ে দেন। আচ্ছা আবির, আরেকটি দরকারি কথা আছে। খবর আছে ওই অফিসের কিছু স্টাফ কিন্তু খুব একটা সুবিধের নয়। তাদের মন মতো কাজে না হলে টেকা দায় করে দেয় কিন্তু। ঠিক আছে স্যার, কোনো চিন্তা করবেন না। পরে ভালো করে ঠিকানাটা দেখলাম, এ তো আমার মামার বাড়ি গয়েশপুরের পরের স্টেশন। বাড়িতে গিয়েই দিদাকে ফোন করলাম। বাহ, খুব ভালো হলো। তাহলে কিন্তু তুই আমার বাড়ি থেকেই অফিসে যাতায়াত করবি। দিদা, তোমার তো বয়স হয়েছে, আবার মামার জন্য। না বললে একদম শুনবো না। একা একা এখানে আর ভালো লাগে না। তুই থাকলে আমার খুব ভালো লাগবে। আর তোর মামা তো। থাক দিদা, তুমি আর কষ্ট পেও না, আমি তোমার কাছ থেকেই যাতায়াত করব। দিদার সাথে আরো কিছুটা সময় ফোনে কথা বললাম। দিন দুয়েক পরে যাব, তাই ধীরে ধীরে গোছগাছ শুরু করলাম। জিনিস গোছাতে গোছাতে কেবলই মামার মুখটা মনে পড়তে লাগলো। চাকরির আগে প্রতি মাসে মামার বাড়িতে যেতাম, কত আড্ডা হতো মামার সাথে। কিন্তু হঠাৎ করেই একদিন খবর পেলাম মামা নিখোঁজ হয়ে যায়। পুলিশ এবং আত্মীয় স্বজন অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই মামাকে আর খুঁজে পাওয়া যায়নি। হাসি খুশি প্রাণবন্ত একটা মানুষ কর্পূরের মতো যেন কোথায় উবে গেল। মামার নিখোঁজ হওয়ার খবরটা একটা বড় প্রশ্ন হিসেবেই থেকে গেছে আমার কাছে। ধীরে ধীরে বাড়ি থেকে বিদায় নিয়ে গয়েশপুরের দিকে রওনা দিলাম। তবে দিদার কাছ থেকেই অফিসে যেতে হবে সেটা ভেবেই মনে মনে দুঃখটা কেটে গেল। অফিসে জয়েন করার একদিন আগেই গয়েশপুরে মামার বাড়ি পৌঁছে গেলাম। দাদু ভাই, তোকে দেখে কি যে ভালো লাগছে। তোমাকে বাবা মা আমি কতবার আমাদের ওখানে গিয়ে থাকতে বললাম, কিন্তু তুমি তো এই বাড়ি ছেড়ে যাবে না। কি করে যাই বল, কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। সত্যি ভীষণ অবাক কাণ্ড। মামা যে কোথায় গেল। নিখোঁজ হওয়ার কদিন আগে থেকেই ছেলেটার শরীর ভীষণ খারাপ হয়ে গেছিল। কি যে হয়েছিল কিছুই বলতো না, সারাদিন ঘরে দরজা বন্ধ করে থাকতো, যেন কিছু নিয়ে ভীত। দিদা, আমি কিন্তু মামার ঘরেই থাকবো। তুই ওই ঘরটাতে থাকবি? ঠিক আছে, থাক তাহলে। তুইও মামাকে যে কতটা ভালোবাসতি তা তো জানি। মামার ঘরটাতে গিয়ে দেখি ঘরটি বেশ পরিষ্কার। দিদা যে ঘরটাকে যত্ন করেই রাখে তার বুঝতে অসুবিধা থাকে না। টেবিলের ওপরে ও আলমারিতে কত বই সাজানো। মামা দাদুর ব্যবসা চালানোর পাশাপাশি লেখালেখিও করত। এরই মধ্যে মামার লেখক হিসেবে বেশ নামডাকও হয়েছিল। নিজের জিনিসপত্র ঘরের কোণে রেখে রাতের খাবার খেতে গেলাম। খেয়ে এসে ঘরে ঢুকে আবার চারিদিকে তাকিয়ে বিছানায় শুয়ে পড়ি। মাথার কাছের জানলাটা খোলা, বেশ ফুরফুরে হাওয়া আসছে। বাইরে তখন বেশ জোরে বৃষ্টি শুরু হয়েছে। সিলিংয়ের দিকে তাকিয়ে মামার মুখটা মনে পড়তে থাকে। হঠাৎ একটা কথা মনে পড়ে যায়, মামার সেই লাল ডায়েরিটার কথা। ডায়েরিটার কথা তো মনেই ছিল না। মামা তো ওই ডায়েরিতেই জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখে রাখত। হয়তো মামাকে হঠাৎ হারানোর জন্য সেই কথা সেরকম একটা মনে আসেনি। আচ্ছা মামা, তুমি এই লাল ডায়েরিতে মাঝে মাঝে কি লেখো গো? ভাগ্নে, আমার এটা শুধু লাল ডায়েরি নয় রে, আমার জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা এতে লিখে রাখি। সেই সময় যখনই মামার বাড়ি যেতাম দেখতাম মামা
জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা লিখে রাখত, কিন্তু কোনোদিনও পড়ার সুযোগ হয়নি। সেই ডায়েরিটা খুঁজে বের করতে পারলেই মামার জীবনের অনেক ঘটনা, এমনকি নিখোঁজ হওয়ার প্রকৃত কারণটাও জানা যেতে পারে। চটপট খাটে উঠে ঘরের লাইটটা জ্বালিয়ে ডায়েরিটা খুঁজতে শুরু করি। মামার টেবিলের আর আলমারির ভেতরের সব বই একে একে নামিয়ে খুঁজতে থাকি, কিন্তু কিছুতেই খুঁজে আর পাই না। হতাশ হয়ে এসে খাটে বসে পড়েছি। হঠাৎ আলমারির এক কোণে একটা বইয়ের পিছনে লাল কিছু একটা চোখে পড়ল। ডায়েরিটা মনে হচ্ছে না। রীতিমতো দৌড়ে গিয়ে এই বইটা সরাতেই চেনা পরিচিত সেই লাল ডায়েরিটা দেখতে পেলাম। অজান্তে দুঃখের মধ্যে বেশ আনন্দিত হলাম। চটপট ডায়েরিটা নিয়ে বসে পড়লাম। এরই মধ্যে ঘুম কোথায় যেন হারিয়ে গেছে। ডায়েরিতে মামার নিখোঁজ হওয়ার সূত্র থাকলেও থাকতে পারে। পাতার পর পাতা উল্টাতে লাগলাম। মামার জীবনের বিভিন্ন প্রাপ্তি আর ছোট বড় কিছু পাওয়া না পাওয়া লেখা আছে। তবে নিখোঁজ হবার শেষের 7 দিনের পাতাগুলো পড়ার শুরুতেই বিশেষ কিছু নজরে এলো। প্রতি শনিবারের মতন এই শনিবারও গেছিলাম কলেজ স্ট্রিটে। আমার লেখা বইগুলো কেমন চলছে বা কেমন কিনছে লোকে তা প্রকাশকের কাছে খবর নিতে গেছিলাম। নীলিমেশ বাবু, আপনার গল্পের বইগুলো খুব ভালো বিক্রি হচ্ছে। আর আপনার শেষ 2টি বই, ডেথ রুম আর মাদল গজনের শ্মশানে, এরই মধ্যে 1000 কপি বিক্রি হয়ে গেছে। যাক যাক, জেনেও খুব ভালো লাগলো। আপনারা যে আমার উপরে ভরসা রেখেছেন এটাই অনেক। আপনার লেখা ভূতের গল্প পড়তে সকলেই ভীষণ ভালোবাসে। আপনি গল্পের ভেতর এত সুন্দর ভৌতিক পরিবেশ তৈরি করতে পারেন, সেটাই আপনার বিশেষত্ব। প্রকাশকের থেকে আরো কিছু প্রশংসা সূচক কথা শুনে কিছু দরকারি বইয়ের জন্য চেনা দোকানের দিকে এগিয়ে গেলাম। নতুন কিছু কনসেপ্ট নিয়ে গল্প লিখব বলেই বিশেষ একটা বইয়ের খোঁজ করছিলাম। আরে নীলিমেশ বাবু, যে কি বই নেবেন? যেই বইটা আনতে বলেছিলাম ওটা পেয়েছো? আচ্ছা, ওটা আসতে আরো 1 সপ্তাহ লাগবে। বইটা আসেনি দেখে চলেই আসছিলাম, তখনই একদিকে চোখ পড়ে। বেশ পুরনো একটা বই অন্ধকারের ভেতরে রাখা আছে, লেখক শুভঙ্কর ভট্টাচার্য। ওই বইটা দেখি। এটা অনেক পুরনো একটা বই, অনেক দিন ধরেই পড়ে আছে। বইটার অমন অদ্ভুত মলাট দেখে কেউই নিতে চায় না। আমি বইটা ঘেটে দেখলাম, সত্যি বইটাতে ভয়ঙ্কর সব জিনিসপত্র নিয়ে লেখা আছে। দাদা, আমি এই বইটা কিন্তু কিনবো। এটা থাক, আপনাকে আর টাকা দিতে হবে না, আপনি এমনিই বইটা নিয়ে যান। কিছুটা টাকা হাতে দিয়ে বইটা নিয়ে বাড়িতে চলে এলাম। বাড়িতে এসে বইটা নিয়ে পড়তে পড়তে অনেক তথ্য পেয়ে গেলাম। বইটা মাতঙ্গীকে নিয়ে লেখা, যাকে জাগিয়ে তুলে সন্তুষ্ট করতে পারলেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়। এমনকি তাকে জাগিয়ে তোলার পদ্ধতিও বিস্তারিত লেখা আছে। কিছু সময়ের মধ্যেই ঠিক করে ফেলি মাতঙ্গীকে জাগিয়ে তুলব। ঠিক করি পরের দিন রাতেই প্রক্রিয়া শুরু করব। কি কি সরঞ্জাম লাগবে তাও ভালো করে দেখে নিলাম। সত্যি এতে কিছু কাজ হয় না, কেবল বইয়ের লেখক গাঁজাখুরি কতগুলো গল্প লিখে দিয়েছে। মাকে এই বিষয়টা নিয়ে কিছু জানালাম না। আসলে এর সত্যতা আগে যাচাই করা দরকার। যত পৃষ্ঠা উল্টাতে থাকি ততই অবাক হই এবং একটা চাপা উত্তেজনা নিজের ভেতরে কাজ করতে থাকে। লেখক শুভঙ্কর ভট্টাচার্য বিস্তারিতভাবে মাতঙ্গীকে ডাকার পদ্ধতি নিয়ে আলোচনা করেছে। কিভাবে পুজো করতে হবে, কি কি উপকরণ লাগবে, সব কিছু দেওয়া আছে। এমনকি বইটাতে মাতঙ্গীর ভয়ঙ্কর রূপের একটা ছবি অবধিও দেওয়া আছে। শনিবার রাত 2টো থেকে 3টের মধ্যে শ্মশানের পাশে শরীরে আতর মেখে বসে 51 বার মাতঙ্গীকে ডাকার মন্ত্র।
মাতঙ্গী রহনায় জীবনং সুখ বিষ নিশায়তব শহরত মিনিতীয় জব। আর মন্ত্র পড়ার সাথে সাথেই সামনে জ্বলা অগ্নিকুণ্ডে মোরগের রক্ত, ঘি, হলুদ আর শিঙি মাছের মাংস কেটে কেটে দিতে হবে। সঠিকভাবে পদ্ধতি করতে পারলেই মাতঙ্গী দেখা দেবে। পরের দিন শনিবার থাকাতে ঠিক করি কালকে রাতেই লেখকের বলা পদ্ধতি করে দেখতে হবে লিখিত বিষয় সত্য কিনা। সকাল থেকেই মনটা কেবল উসখুস করতে থাকে কখন রাত হবে। কাজের দিকেও মন বসাতে পারছিলাম না। এরই মধ্যে দরকারি সব উপকরণ জোগাড় করেও রেখেছিলাম। অবশেষে রাত হলে আমি সব জিনিস নিয়ে গভীর রাতে মাকে কিছু না জানিয়েই রওনা দিলাম বাড়ি থেকে কিছুটা দূরেই ডাকিনীতলার শ্মশানে। শ্মশানের পরিবেশ সত্যি ভীষণ গা ছমছমে। এত গভীর রাতে শ্মশানে জীবনে প্রথমবার এলাম, কেবল বইটার সত্যতা যাচাই করার জন্য। আর নিজের ইচ্ছে পূরণ করতে ঝুঁকি টুকি একটু নেওয়া ঠিক হচ্ছে সেটাই ভাবতে লাগলাম। আচ্ছা, এতটা যখন চলে এসেছি দেখি না কি হয়, এই ভেবে শ্মশানের একটা উপযুক্ত জায়গা দেখে বসে পড়লাম। তারপর মাতঙ্গী আহ্বান মন্ত্র পড়তে শুরু করি। মাতঙ্গীর অহনায় জীবনাং সুখ বিষ নিশায় তব শহরত মিনিতীয় জবস। মাতঙ্গীর অহনায় জীবনাং সুখ বিষ নিশায় তব শহরত মিনিতীয় জবস। মন্ত্র পড়তে পড়তেই হঠাৎ অনুভব করি গাঢ় অন্ধকারের ভেতর থেকে কেউ যেন আসছে। আর যে আসছে সে যত আমার কাছে এগোচ্ছে একটা মিষ্টি গন্ধ চারিপাশে যেন ছড়িয়ে পড়ছে। এটাও বুঝলাম আকাশের ঘন কালো ছায়ার মধ্যেই মেঘের মতো ভাসছে। কিছু সময়ের মধ্যেই একটা 18-19 বছরের অপূর্ব সুন্দরী মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। জীবনে এত সুন্দর মেয়ে কোনো দিনও দেখিনি। সাদা রঙের শাড়িতে মেয়েটিকে যেন পরীর মতো লাগছে। তুমি এত রাতে এখানে কি করছো? তুমি কে? তুমি যাকে ডাকতে এসেছো সেই আমাকে পাঠিয়েছে তোমার ইচ্ছা পূরণ করতে। তোমার নাম কি? আমার নাম নিশি। তুমি আরো বড় লেখক হতে চাও তো? তুমি কি করে জানলে? মেয়েটি আর কোনো কথা বলল না। ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এলো, আরো কাছে, আরো কাছে। তারপর আমি যেন এক ঘোরের ভেতরে চলে গেলাম। আর কিছুই মনে নেই। পরের দিন যখন আমি চোখ খুলি দেখি নিজের খাটে শুয়ে আছি। আমি কি তাহলে স্বপ্ন দেখলাম? সেটাই ভেবে পেলাম না। কিন্তু কেন জানি না শরীরটা ভীষণ দুর্বল লাগতে থাকে আর গাও গোলাতে থাকে। এমন সময় ফোনটা বেজে ওঠে। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নীলিমেশ বাবু বলছেন? হ্যাঁ, আমি বলছি। আপনি কে? আমি হরর ফিল্ম প্রোডাকশন হাউস থেকে বলছি। আপনি কি আমাদের অফিসে আজকে একবার আসতে পারবেন? আসলে আপনার ভৌতিক উপন্যাস তাকে ডাকতে নেই, এটা নিয়ে আমরা সিনেমা বানাতে চাইছি। ওই রকম অভিনব কনসেপ্ট নিয়ে ভূতের সিনেমা দারুণ চলবে। তাই আপনি যদি রাজি থাকেন তো কন্ট্রাক্ট করতে চাইছি। এই কথাগুলো শুনে যেন হাতে চাঁদ পেলাম। নিজের লেখা উপন্যাসের সিনেমা হবে এই স্বপ্নই তো দেখছিলাম। হ্যাঁ, আমি অবশ্যই রাজি। আমার লেখা নিয়ে সিনেমা তৈরি হবে আর আমি রাজি হব না? তাই আবার হয়? ঠিক আছে, আমাদের অফিসের ঠিকানাটা আপনাকে মেসেজ করে দিচ্ছি। আজ 12টার মধ্যে চলে আসুন। সব ঠিকঠাক করে মনে দারুণ একটা আনন্দ নিয়ে রাতে বাড়ি ফিরলাম। ফেরার পথে মিষ্টি আর একটা শাড়ি মার জন্য কিনে আনি। রাত কতটা জানি না,
দরজাতে একটা টোকা পড়ল। এত রাতে আবার কে এলো? দরজা খুলতেই সেই চেনা মিষ্টি গন্ধটা মনটাকে কেমন যেন আনছান করে তুলল। অন্ধকারের থেকে বেরিয়ে এলো আগের রাতে দেখা সেই অপূর্ব সুন্দরী মেয়েটি। এ কি, তুমি এত রাতে এখানে এলে কি করে? দরজা খুলে দিল কে? মেঘের মতো কিছু কালো ছায়াও পিছনে পিছনে ভাসছে। তোমাকে বলেছিলাম না তোমার ইচ্ছা পূরণ হবে। এই বলেই মেয়েটি আমার হাত ধরে আমাকে ভেতরে নিয়ে এলো। ঠিক আগের রাতের মতোই আমার আরো কাছে এগিয়ে এলো। আমি হারিয়ে গেলাম কোন এক অজানার দেশে। যত দিন যেতে থাকে আমার যেন কাজের আর লেখার প্রতি মনটা উঠেই যেতে থাকে। শরীর দিনের পর দিন দুর্বল হচ্ছে, চোখের নিচে কালি পড়ে গেছে। এটাও বুঝতে পারছি ওজনটা অনেক কমে গেছে, এমনকি খিদেও পায় না। কেবল অপেক্ষাতে থাকি কখন রাত হবে আর সে আসবে। সেদিন রাতে তোমাকে আজকে যেন আরো সুন্দরী লাগছে। আমি না তোমাকে খুব ভালোবেসে ফেলেছি। তুমি কেন শুধুই রাতেই আসো? আমি যে রাত ছাড়া আসতে পারি না। তবে আর কটা দিন আমি তোমাকে আমার সাথেই নিয়ে যাব। যাবে তো আমার সাথে? আমার আর কিছু চাই না, শুধু তোমাকেই চাই, শুধু তোমাকে চাই। তুমি যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাব। পরশু পূর্ণিমার রাতে আমি আর তুমি এক হয়ে যাব। তোমার আত্মা আমার হয়ে যাবে, আর তোমাকে তখন আমাকে ছেড়ে থাকতেও হবে না। আমরা একসাথে এক হয়ে থাকব। তুমি তোমার মা আর লেখাকে ছেড়ে যেতে পারবে তো? হ্যাঁ, অবশ্যই পারবো। ডায়েরির একদম শেষ পাতাতে কেবল লেখা আছে, আমি আজ চিরজীবনের মতো চললাম আমার নিশির সাথে, ওর কাছে। এই ডায়েরিটা পড়ে মামার হারিয়ে যাওয়ার কারণ পুরোটা না বুঝতে পারলেও কিছুটা আন্দাজ করতে পারলাম। অফিসে জয়েন করতে আমার আরো একদিন সময় বাকি আছে। মামা কোথায় হারিয়ে গেল আর কার সাথেই বা হারিয়ে গেল এর সঠিক তথ্য দিতে পারবে একজনই, আর সে হলো শৈলেশ্বর তান্ত্রিক। ঠিক করলাম কালকে এই ডায়েরিটা নিয়ে যাব তার কাছে। পরের দিন সকালেই দরকারি কাজের কথা বলে ডায়েরিটা নিয়ে শৈলেশ্বর তান্ত্রিকের কাছে রওনা দিলাম। শৈলেশ্বর তান্ত্রিক ডায়েরিটা ভালো করে দেখে বলে, তোমার মামাকে মাতঙ্গী নিয়ে গেছে, সে আর ফিরবে না। মাতঙ্গী হলো দেবী সরস্বতীর এক ভয়ঙ্কর রূপ। মাতঙ্গীকে জাগিয়ে তুললে জীবনের সবচেয়ে বড় ইচ্ছে পূরণ হয়, কিন্তু মাতঙ্গীকে যে জাগিয়ে তোলে তার সাথে সমভোগ করে তার আত্মাকে নিজের বশীভূত করে ফেলে, এক মোহের জালে নিয়ে যায়। এক প্রকার অন্ধ পাগল প্রেমী করে তোলে, আর অবশেষে আচ্ছা, মামাকে কি আর ফেরানো যাবে না? বেঁচে থাকলে তো ফিরবে। অন্ধকারের কালো দুনিয়া থেকে কেউ কি ফিরে আসতে পারে? মাতঙ্গীকে জাগানো যে কত বড় বিপদের তা তুমি জানো না। আর কেউ যেন বিপদে না পড়ে তার জন্য ওই বইটাকে আগুনে বিসর্জন দাও। আমার মনে হয় তোমার মামা যে বইটি কিনেছিল, অর্থাৎ অন্ধকারে থাকে, সে তার লেখকও মাতঙ্গীর সাথেই অন্ধকারে হারিয়ে গেছে। মামার হারিয়ে যাওয়ার সঠিক কারণ জেনে আর বইটার ভেতরে থাকা মাতঙ্গীর সুন্দর চেহারার পিছনের আসল ভয়ঙ্কর চেহারাটাকে দেখে সেটাকে আগুনে ফেলে মনের কষ্ট চেপে রেখে আবার দিদার কাছে ফিরে গেলাম। মামার অবর্তমানে আমি তার সম্বল।